তো আমাদের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডিতে আমরা যে আমাদের মুভমেন্টগুলো করি, আমরা আমাদের মুভমেন্টগুলো কি করে করি? আমাদের মুভমেন্টগুলো হয় সেটা কিন্তু মাসেলের জন্য। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর ইচ্ছা অনুযায়ী কাজ হয়, মোটর স্নায়ুর মাধ্যমে নির্দেশ আসে, মাসেল, স্কেলিটাল মাসেল যেটা আমাদের হাড়ের সঙ্গে যুক্ত আছে, হাড়ের সঙ্গে যুক্ত স্কেলিটাল মাসেল বা কঙ্কাল পেশি মধ্যে এসে উদ্দীপনা পৌঁছায়, কঙ্কাল পেশি সংকুচিত হয়, কঙ্কাল পেশিটা অস্থির সঙ্গে বাঁধা থাকে, যার দ্বারা বাঁধা থাকে তাকে বলে টেন্ডন। তোমাকে আমি দেখাচ্ছি টেন্ডনের ছবি। এখানে তুমি যে সাদা সাদা অংশগুলো দেখছো মাসেলের শেষের প্রান্তে, এই মাসেলের শেষের প্রান্তের সাদা সাদা পোর্শনগুলোই হচ্ছে গিয়ে সমস্ত টেন্ডন, যেগুলো হাড়ের সঙ্গে বেঁধে রেখেছে মাসেলকে। এই যে আমরা যখন হাতটাকে, হাতের যে রিস্ট বা কবজিটাকে একটু শক্ত করি, আমরা দেখি কতগুলো দড়ির মতো স্ট্রাকচার শক্ত দৃঢ় হয়ে গেল। তুমি ভাবলে শিরা, না ওটা শিরা নয়, ওটা হচ্ছে কি টেন্ডন, যেটা তোমার হাতের মাসেলগুলোকে রিস্টের সঙ্গে বেঁধে রেখেছে। তোমার যে গোড়ালিটা যখন তুমি শক্ত করো, বা গোড়ালির সঙ্গে যুক্ত যে একটা, তুমি হাতে টাচ করলেই বুঝতে পারবে যে এটা কেমন একটা দড়ির মতো গঠন, গোড়ালি থেকে ওপরে হাতে টাচ করলে বুঝতে পারবে। ওগুলো টেন্ডন, ওটা সবচেয়ে বড় টেন্ডন, আমাদের অ্যাচিলাস বলা হয়, আমাদের বডির সবচেয়ে বড় টেন্ডন গোড়ালির সঙ্গে যুক্ত আছে। তো এই সাদা সাদা যে গঠনগুলো দেখছো এগুলো সবই হচ্ছে টেন্ডন, এগুলোই হচ্ছে স্কেলিটাল মাসেলকে তোমার বেঁধে রেখেছে, কঙ্কাল পেশিকে বেঁধে রেখেছে আমাদের কঙ্কালতন্ত্র বা স্কেলিটাল সিস্টেমের সঙ্গে। তো আমাদের যখনই এই স্কেলিটাল মাসেলগুলো সংকুচিত হয়, যে যে হাড়ের সঙ্গে বাঁধা আছে সেই হাড়টাকে টান মারে, সেই হাড়টাকে যেই ও টান মারে সঙ্গে সঙ্গে হাড়টা আন্দোলিত হয়। তার মানে যে অঙ্গের মধ্যে হাড়টা আছে বা অস্থিটা বা বোনটা আছে সেই অঙ্গটাও এবার আন্দোলিত হলো, মুভমেন্ট হলো। তো মুভমেন্টটা তার মানে হচ্ছে হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের নির্দেশে পালন করছে পেশি, পেশি পেশি বা মাসেল অস্থিকে টান মারছে, এবার অস্থির মুভমেন্ট হচ্ছে, মানে আমাদের অঙ্গের মুভমেন্ট হচ্ছে। মাসেল কিন্তু সংকোচনের ফলেই আমাদের যে কোনো অঙ্গের মুভমেন্ট হয়, আমাদের এমন কোনো অঙ্গের মুভমেন্ট নেই যেটা মাসেলের জন্য হচ্ছে না। তো এটা তো স্কেলিটাল মাসেল, এটাই হচ্ছে গিয়ে আমাদের বডির ম্যাক্সিমাম পোর্শন গঠন করেছে। এছাড়াও আরো দু রকমের মাসেল আছে, স্কেলিটাল মাসেল ছাড়াও আরো দু রকমের মাসেল আছে। সেই মাসেলগুলোকে আমরা বলি স্কেলিটাল মাসেলস। এছাড়া আরো দু রকমের যে মাসেল আছে, এক ধরনের মাসেলকে বলা হয় ভিসেরাল মাসেলস, বা তোমার হচ্ছে গিয়ে আমরা বলি হচ্ছে গিয়ে স্মুথ মাসেলস। ভিসেরাল মাসেল বা স্মুথ মাসেল যেটা আছে, এই মাসেলগুলো হচ্ছে গিয়ে আমাদের বিভিন্ন অঙ্গ গঠন করেছে। আজকে তোমার ক্ষুদ্রান্ত, আজকে তোমার ফুসফুস, আজকে তোমার মানে তোমার হচ্ছে গিয়ে দেহের অন্যান্য যে অঙ্গগুলো, এই অঙ্গগুলোর ভিতরে যে রক্তবাহ, এর ভিতরে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো তো স্কেলিটাল মাসেল না, স্কেলিটাল মাসেল আছে হাড়ের সঙ্গে যুক্ত। অঙ্গের মধ্যে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো হচ্ছে ভিসেরাল মাসেল বা স্মুথ মাসেল। আর লাস্ট টাইপের যে মাসেলটা আমাদের বডিতে আছে সেটাকে বলে হার্ট মাসেল বা হৃৎপেশি। তো এই তিন ধরনের মাসেল আমাদের আছে, সবথেকে বেশি তো অবশ্যই স্কেলিটাল মাসেল। তো আমরা আমাদের স্কেলিটাল মাসেলেরই গঠন আর কাজ সম্পর্কে আজকে আমরা জানবো, যে কিভাবে আমাদের কাজটা হয়। সবচেয়ে উন্নত মাসেল হচ্ছে গিয়ে স্কেলিটাল মাসেল এবং হার্ট মাসেল। স্মুথ মাসেলগুলো অনেকটাই অনুন্নত, খুবই উন্নত হচ্ছে স্কেলিটাল মাসেল এবং হার্ট মাসেল, এই দুটো মাসেল হচ্ছে মারাত্মক উন্নত গঠনযুক্ত হয়। তো এবারে আমরা চলে যাচ্ছি স্কেলিটাল মাসেলের মধ্যে। দেখো, স্কেলিটাল মাসেলে করতে গেলে আমরা একটা ভিডিওর সাহায্যে আমরা ব্যাপারটা দেখব। যেমন একটা হাতের মুভমেন্ট হচ্ছে, তো কেন হচ্ছে হাতের মুভমেন্টটা? আমাদের যে বাইসেপস মাসেল, প্রকৃতপক্ষে হাতের যেটা আমাদের তোমার হিউমেরাস অস্থি আছে তার সঙ্গে যুক্ত আছে হচ্ছে গিয়ে
বাইসেপস মাসেল, ওই বাইসেপস মাসেলটা সংকুচিত হচ্ছে, ওই স্কেলিটাল মাসেলটা, যার জন্য তোমার হচ্ছে গিয়ে হাতের মুভমেন্টটা হচ্ছে। তো এবারে তোমার হচ্ছে গিয়ে এই যে হিউমেরাস মাসেল, তোমার হচ্ছে গিয়ে বাইসেপস মাসেল, এর সঙ্গে দেখো দুটো টেন্ডন দেখাচ্ছে, যে টেন্ডনের সাহায্যে ও বেঁধে আছে। কার সঙ্গে বেঁধে আছে? হিউমেরাসের সঙ্গে বাঁধা আছে। তো এবার যখন আমরা এই মাসেলটাকে দেখবো, অ্যাজ এ হোল মাসেলকে দেখতে অনেকটা মাকুর মতো, বেম বা মাকুর মতো দেখতে স্কেলিটাল মাসেলকে। তো এটা হচ্ছে গিয়ে ফাইবার সমৃদ্ধ হয়, অর্থাৎ এটা তন্তু সমৃদ্ধ হয়, সুতোর সুতোর মতো অনেক গঠন তুমি অনুভব করা যায়। তো এবার এটাকে যখন আমরা ভালো করে স্ট্রাকচার দেখতে যাব, তখন কি দেখতে পাবো, যে মাসেলের ভেতরে কি গঠন থাকে। তখন দেখা যায় যে প্রকৃতপক্ষে মাসেল সেটা হচ্ছে গিয়ে মাসেল সেল নিয়ে তৈরি। যে মাসেল সেলকে আমরা এক কথায় বলি মাসেল ফাইবার বা মায়ো ফাইবার বলি, মায়ো ফাইবার বা মাসেল ফাইবার। তো এই মাসেল ফাইবার এরা একটা, এর গঠনটাই হচ্ছে মেন। এটাকে ফাইবার বলার কারণ কি? শোনো, মাসেল যে সেল, মাসেল সেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে মাসেল সেলের দৈর্ঘ্যটা খুব বেশি, আর মাসেল সেলের দৈর্ঘ্য খুব বেশি, প্রস্থটা খুব কম। একটা সুতো যেমন কি বিশাল লম্বা হয়, কিন্তু সুতোটার চওড়াটা খুব কম হয়, ঠিক তেমন ওদেরকে আমরা ফাইবার বলি। ফাইবার বা তন্তু কথাটার মানেই হচ্ছে দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম। তো মাসেল যে পেশি কোষগুলো, আমাদের পেশি কোষগুলো কিন্তু অন্যান্য কোষের মতো গঠন নয়। আমাদের মাসেল সেলগুলোর গঠন ঠিক ওই রকম, যে খুব লম্বাটে হয়, দৈর্ঘ্যটা প্রচুর বেশি, প্রস্থটা খুবই কম। তো এই জন্য ওদেরকে বলা হয় ফাইবার, বা সেল না বলে, সেল তো অবশ্যই বলা হয় মাসেল ফাইবার, বা পেশি কোষকে বলা হয় পেশি তন্তু, এক একটাকে বলা হয় পেশি তন্তু। এবার এই পেশি তন্তুগুলো এক একটা মাসেল ফাইবার তারা যোগ কলার আবরণ দ্বারা আবৃত হয়। আমি যোগ কলার আবরণটা তোমায় দেখাচ্ছি। মাঝখানে মাঝখানে যে আবরণগুলো আছে, ওগুলো হচ্ছে সবই যোগ কলা বা কানেকটিভ টিস্যু, যেখানটা আমি পয়েন্ট আউট করলাম। এই মাসেল ফাইবারগুলো কানেকটিভ টিস্যু দ্বারা একত্রিত হয়ে একটা বান্ডিল তৈরি করে। এই বান্ডিল যেটা হয় সেই, তাহলে তোমার এটাকে সবার আগে হচ্ছে গিয়ে এক একটা ইন্ডিভিজুয়াল মাসেল ফাইবারকে ঘিরে যে তোমার যোগ কলার আবরণটা, সেটাকে আমরা কি বলি, সেটার নামটা আমি পরে আসছি, ওটা কি বলি। তো আগে ওরা একটা একটা সিঙ্গেলকে যোগ কলা আবরণ করছে, এক একটা সিঙ্গেলকে ঘিরে যোগ কলার আবরণ দ্বারা আবৃত হচ্ছে, আমি পরে নামটা আসছি। সেইগুলো সিঙ্গেলকে যোগ কলার আবরণ দ্বারা যেমন ঘিরেছে, সেই যোগ কলা আবৃত একটা সিঙ্গেল মাসেল ফাইবার আবার একটা করে গুচ্ছ তৈরি করেছে বা মাসেল ফ্যাসিকল তৈরি করেছে, তারা আবার যোগ কলার আবরণ দ্বারা আবৃত হয়েছে। সেই সেই যেটা যোগ কলা দ্বারা আবৃত হয়েছে, তারা আবার তারা আবার তোমার হচ্ছে গিয়ে একত্রিত হয়েছে। তো এরকম একটা মাসেল ফাইবার, এক একটা যে মাসেল বান্ডিল, সেই এক একটা মাসেল ফাইবার তারা একত্রিত হয়ে একটা বান্ডিল তৈরি করেছে। সেরকম আবার অনেকগুলো বান্ডিল আছে, তারা আবার যোগ কলার আবরণ দ্বারা আবৃত হয়ে টোটাল মাসেলটা তৈরি করেছে। তো এবারে প্রশ্ন হচ্ছে তোমার কি বলে এই তোমার আবরণগুলোকে, এবার সেটা শোনো স্টেপ বাই স্টেপ। সেটা হচ্ছে এক একটা সিঙ্গেল যে মায়ো ফাইবার আছে, সিঙ্গেল মায়ো ফাইবার বলতে এক একটা পেশি কোষ, ওকে ঘিরে যে যোগ কলার আবরণটা আছে, ওকে ঘিরে যে কানেকটিভ টিস্যুটা আছে, সেই কানেকটিভ টিস্যুর আবরণকে বলা হয়, ওকে বলা হয় এন্ডোমাইসিয়াম। এক একটাকে ঘিরে রয়েছে। এবার এরকম এন্ডোমাইসিয়াম পরিবৃত অবস্থায় একটা সিঙ্গেল পেশি কোষ আছে, তারা মিলে আবার একটা বান্ডিল বা গুচ্ছ তৈরি করেছে, সেটাকে তখন বলে ফ্যাসিকেল। এক একটা ফ্যাসিকেল কথাটার মানে হচ্ছে গিয়ে একটা গুচ্ছ, যেখানে অনেকগুলো এন্ডোমাইসিয়াম পরিবৃত মায়োফাইবার আছে। তো সেই ফ্যাসিকেলের মধ্যে যে আবার কানেকটিভ টিস্যুটা ফ্যাসিকেলকে ঘিরে ফেলেছে, ফ্যাসিকেলকে আবৃত করে ফেলেছে যে যোগ কলা,
সেই কানেকটিভ টিস্যুকে কি বলছে? পেরিমাইসিয়াম। আবার ফ্যাসিকলগুলো আবার একত্রিত হয়ে গেছে এবং একত্রিত হয়ে টোটাল মাসেলটা তৈরি করেছে। এর যে কানেকটিভ টিস্যু সেটাকে কি নাম দেওয়া হয়েছে? এটা লাস্ট কানেকটিভ টিস্যু। মানে প্রত্যেকটা ফ্যাসিকল এই কানেকটিভ টিস্যু দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে মাসেলটা তৈরি করেছে। এই লাস্ট কানেকটিভ টিস্যুটার নাম কি, যেটা সমস্ত ফ্যাসিকলকে আটকে রেখেছে? এই কানেকটিভ টিস্যুটার নাম হচ্ছে এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম। তো যাই হোক, এইভাবে একটা সিঙ্গেল মাসেল ফাইবার সেটা এন্ডোমাইসিয়াম পরিবৃত অবস্থায় থাকে হয়ে তারা একটা গুচ্ছ তৈরি করে, তাকে বলে ফ্যাসিকেল। ফ্যাসিকেলগুলো আবার পেরিমাইসিয়াম দ্বারা আবৃত অবস্থায় থাকে এবং তারা আবার সবাই মিলে একসঙ্গে গঠন করে মাসেল, যেখানে এপিমাইসিয়াম সবার বাইরের আবরণ। মাসেলের যে যোগকলা, যেখানে সমস্ত ফ্যাসিকেলগুলো একসঙ্গে লেগে রয়েছে, ওই মাসেলের যোগকলার নাম হচ্ছে গিয়ে এপিমাইসিয়াম। তো যাই হোক, এইভাবে আমরা মাসেলকে হতে দেখি। তো এবারে আমরা সোজা চলে যাব যেখানে, সেটা হচ্ছে গিয়ে এক একটা সিঙ্গেল মাসেল ফাইবারের গঠন সম্পর্কে চলে যাব। একটা সিঙ্গেল মাসেল ফাইবার তার গঠনটা কেমন সেটাতে আমরা চলে যাব। সিঙ্গেল মাসেল ফাইবারটাকে দেখো কি ভেতরে গঠনটা কেমন হচ্ছে। এটা সিঙ্গেল মাসেল, এটা কিন্তু একটাই পেশিকোষ। সেই পেশিকোষের গঠনটা তুমি দেখছো। এর বাইরে যে কানেকটিভ টিস্যুকে আমি আগেই বলেছি এন্ডোমাইসিয়াম। তো যাই হোক, এই পেশিকোষটাকে তুমি দেখো কি গঠন। তো এই পেশিকোষের গঠনে একটা জিনিস তোমাকে আগেই বলে রাখি, মনে রাখবে, এক একটা মাসেল যে সেল, স্কেলিটাল মাসেল সেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে একাধিক নিউক্লিয়াস এখানে অবস্থান করে। একাধিক নিউক্লিয়াস এখানে অবস্থান করে এবং এই অবস্থাটাকে বলা হয় সিনসাইটিয়াম বা সিনসিটিয়াম। পেশিকোষে সিনসাইটিয়াম বা সিনসিটিয়াম অবস্থা লক্ষ্য করা যায়। এর মধ্যে প্রচুর নিউক্লিয়াস আছে। এবার দেখি এর ভেতরে গঠনটা। এরা যোগ কলার আবরণটাকে ওপেন করছে। তো সেখানে আমরা নিউক্লিয়াস দেখতে পেলাম, নিউক্লিয়াসকে দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে নিউক্লিয়াস। আর একটা কথা বলে রাখি, এখানে যে আবরণটাকে আবৃত মানে খুলছে, সেটা যোগ কলার আবরণ বলবো না, যোগ কলার আবরণটাকে দেখাইনি। এটা ওর কোষ পর্দা। যে কোষ পর্দাটার নাম হচ্ছে সার্কোলেম্মা। পেশিকোষের যে কোষ পর্দাকে সবসময় মনে রাখবে, বলা হয় সার্কোলেম্মা। তাহলে এটা হচ্ছে কি ওর পেশিকোষের কোষ পর্দা বা সার্কোলেম্মা, সেটাকে ওপেন করলো। এবার সার্কোলেম্মাকে ওপেন করার পর ভেতরে কি দেখা যাচ্ছে? দেখো, পেশিকোষের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে পেশিকোষের মধ্যে দুটো জিনিস, স্কেলিটাল মাসেলের মধ্যে দুটো জিনিস মারাত্মক উন্নত। এক, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা কিনা নিউক্লিয়াসকে ঘিরে থাকে। পেশিকোষে শুধু নিউক্লিয়াসকে ঘিরে না, সম্পূর্ণ সাইটোপ্লাজমের মধ্যেই বিস্তৃত থাকে হচ্ছে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে জালকাকার একটা গঠন, পর্দাযুক্ত জালকাকার একটা গঠন। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা তোমার পেশিকোষে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম হচ্ছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম। তো এটা হচ্ছে প্রচন্ড উন্নত। এটা একটা দেখা যায়, অত্যাধিক পরিমাণে থাকে। আর একটা জিনিস যেটা দেখা যায়, তাদেরকে বলা হয় মায়োফাইব্রিল বা পেশিকোষের তন্তু। পেশিকোষের মধ্যে অনেকগুলো প্রোটিন নির্মিত তন্তু বা ফাইব্রিল দেখা যায়। এগুলো প্রোটিন নির্মিত, এদের সংখ্যা প্রচুর। এরাই প্রকৃতপক্ষে সংকোচনে অংশগ্রহণ করে। কি করে করে সেটা আমরা পরে আসছি। তো এই মায়োফাইব্রিল নামক যে তন্তু পেশিকোষে প্রচুর সংখ্যক দেখা যায় এবং তাদেরকে ঘিরে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে। এছাড়া যেটা লক্ষ্য করা যায়,
সেটা হচ্ছে গিয়ে এটা পেশিকোষের যে কোষ পর্দা বা সার্কোপ্লাজমিক রেটিকুলাম এই তোমার পেশিকোষের যে কোষ পর্দা বা সার্কোলেম্মা, এই সার্কোলেম্মাটা না মাঝে মাঝে এরকম ট্রান্সভার্স বা প্রস্থ বরাবর অনুদৈর্ঘ্য তোমার অনুপ্রস্থ বরাবর প্রবেশ করে যায়। কার মধ্যে প্রবেশ করে যায়? প্রবেশ করে যায় হচ্ছে গিয়ে পেশিকোষের সাইটোপ্লাজম, যে সাইটোপ্লাজমের নাম হচ্ছে গিয়ে সার্কোপ্লাজম। পেশিকোষের সাইটোপ্লাজমের নাম হচ্ছে সার্কোপ্লাজম। এই সার্কোপ্লাজমের মধ্যে পেশিকোষের যেটা সার্কোলেম্মা সেটা ভাঁজ খেয়ে সোজা নালিকার মতো গঠন করে প্রবেশ করে যায় সার্কোপ্লাজমের মধ্যে। তো এই নালিকাগুলোকে বলা হয়, এই নালিকাগুলোর নাম হচ্ছে টি টিউবিউল, বা এক কথায় পুরো নাম হচ্ছে গিয়ে ট্রান্সভার্স টিউবিউল। মানে প্রস্থ বা ট্রান্সভার্স অংশ বরাবর এটা প্রবেশ করছে। এবারে কেন প্রবেশ করলো, এর কাজ কি, সেগুলো আমরা পরে আসছি। তো এখানে টি টিউবিউলটা দেখিয়েছে যে টি টিউবিউলগুলো ভেতরে প্রবেশ করে গেছে। টি টিউবিউলগুলো তোমার সাইটোপ্লাজমের গভীরে, মায়োফাইব্রিলের গভীরে প্রবেশ করে গেছে, সেটা এখানে দেখিয়েছে। সবসময় নিয়ম হচ্ছে একটা টি টিউবিউল তার দুই দিকেই, একটা নিয়ম মানে কি, এটা দেখা যায় ভেতরে, টি টিউবিউলের দুই দিকেই সার্কোপ্লাজমিক রেটিকুলাম শেষ হয়েছে। একটা টি টিউবিউলের যেটা মাথা, তার মাথার দুই দিকেই সার্কোপ্লাজমিক রেটিকুলাম আছে। তো এই জন্য এই একটা টি টিউবিউল এবং তার প্রান্ত দেশে যেটা বা তোর অগ্রভাগের সামনে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম দুই পাশে, তিনটেকে একসঙ্গে বলা হয় ট্রায়াড। ট্রায়াড মানে তিনটে জিনিস। তিনটে কি? একটা টি টিউবিউল আর দুটো সার্কোপ্লাজমিক রেটিকুলাম ভেতরে যে প্রবেশ করেছে, এই ট্রায়াড কন্ডিশনটা ভেতরে গঠন করেছে। এরপরে কি দেখতে পাওয়া যাচ্ছে? এবারে আমরা চলে যাচ্ছি এক একটা সিঙ্গেল মায়োফাইব্রিলের গঠনে। একটা মায়োফাইব্রিল তার গঠন কেমন হয়, প্রোটিন নির্মিত যে তন্তুর মতো গঠন, এটার গঠনটা কেমন হয় সেটা এবার আমরা দেখব। সবার আগে মায়োফাইব্রিল যেটা, এই মায়োফাইব্রিলটা একটা অত্যন্ত মোটা তন্তু, পেশি মানে প্রচুর প্রোটিন দ্বারা তৈরি হয়েছে। এবং এই মায়োফাইব্রিলটা আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে যখন দেখি, আমি দেখাবো একটু পরে, ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা এর মধ্যে বেশ কিছু সুস্পষ্ট রেখা দেখতে পাই, সুস্পষ্ট অঞ্চল দেখতে পাই। সুস্পষ্ট অঞ্চলগুলো কিরকম? যে কিছু অঞ্চল, সে অঞ্চলগুলো ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় গাঢ় দেখায়, ওগুলোকে বলা হয় অ্যানাইসো এ ব্যান্ড, ওগুলোকে সংক্ষেপে বলে এ ব্যান্ড। পুরো নাম হচ্ছে অ্যানাইসোট্রপিক ব্যান্ড। মানে অ্যানাইসোট্রপিক কথাটার মানে হচ্ছে যে গাঢ় অঞ্চল। ইলেকট্রন মাইক্রোস্কোপের তলায় কোনো অঞ্চলকে গাঢ় দেখালে ওকে অ্যানাইসোট্রপিক অঞ্চল আমরা বলি। আর ঠিক তারপরেই পাশেই থাকে আই ব্যান্ড। এটা হচ্ছে হালকা অঞ্চল, এর কালারটা খুবই হালকা, এবং পুরো নাম হচ্ছে আইসোটপিক ব্যান্ড। তো এইভাবে আইসোটপিক মানে হচ্ছে গিয়ে সেখানে আলোটা মানে তোমার অঞ্চলটা হালকা। তো এইভাবে আমরা দেখতে পাই এ ব্যান্ড, আই ব্যান্ড, এ ব্যান্ড, আই ব্যান্ড, এইভাবে পরপর পরপর কিন্তু মায়োফাইব্রিলে পর্যাবৃত্ত এরা হয়েছে, মানে পরপর তারা অল্টারনেটিভ ভাবে আছে, এ আই এইভাবে আছে। আরো ভালো করে যখন আমরা দেখতে পাই, আরো ভালো করে যখন দেখা হয়, তখন দেখা যায় আই ব্যান্ডের মাঝখানে, আই ব্যান্ডের ঠিক সেন্টারে একটা গাঢ় অঞ্চল দেখা যায়। প্রত্যেকটা আই ব্যান্ডের সেন্টারেই এই গাঢ় অঞ্চলটা লক্ষ্য করা যায়। ওই অঞ্চলটার নাম হয়েছে জেড লাইন। এটা প্রত্যেকটা আই ব্যান্ডের মাঝখানেই রয়েছে।
তো এই জেড লাইনের গুরুত্ব কি আমি তোমাকে একটু পরে আসবো। মাঝখানে থাকে এইচ এর মাঝখানে এম, দেখিয়ে দিয়েছি এখানে। এবারে মাসেল যখন কন্ট্রাকশন হয় তুমি খেয়াল করো কোন অংশটা সংকুচিত হচ্ছে, তুমি খেয়াল করো সংকুচিত হচ্ছে, আমি তোমাকে আবার বলে দিচ্ছি কোন জায়গাটা খেয়াল রাখবে। সেটা হচ্ছে আই অঞ্চলের মাঝখানে আছে জেড রেখা, জেড লাইন, দুটো আই অঞ্চলের মাঝখানে আছে জেড লাইন। এবার জেড লাইন মধ্যে যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলে সার্কোমিয়ার, এই দূরত্বটাকে বলে সার্কোমিয়ার। তুমি খেয়াল করো যে দুটো জেড লাইনের মধ্যে দূরত্ব কমে যায় সংকোচনের সময়, আবার যখন রিল্যাক্সেশন হয়, অর্থাৎ কিনা মাসেলটা প্রসারিত তো হতে পারে না, ওটা রিল্যাক্সেশন বলে, অর্থাৎ কিনা আগের দৈর্ঘ্য ফিরে যায়। মাসেল কিন্তু প্রসারিত হয় না বললেই চলে, ওটাকে আমরা বলি রিল্যাক্সেশন, সংকোচন এবং রিল্যাক্সেশন, অর্থাৎ বিশ্রাম, সংকোচন এবং আগের অবস্থায় ফিরে আসে। প্রসারণ হয় না, সংকোচন এবং রিল্যাক্সেশন। যখন রিল্যাক্সেশন হয় আবার জেড লাইনটা মানে সার্কোমিয়ারটা তার আগের লেন্থ পায়, আবার যখন তোমার সংকোচন হয় আবার সার্কোমিয়ারের লেন্থটা কমে যায়। তো এইভাবে প্রত্যেকটা যে সার্কোমিয়ার, দুটো জেডের মাঝখানে যে সার্কোমিয়ার 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 সার্কোমিয়ার, যখন সংকোচন হয় প্রত্যেকটা সার্কোমিয়ারে কন্ট্রাকশন হয়, দৈর্ঘ্যটা কমে যায়। তো এই জন্য আমাদের বলা হয় সার্কোমিয়ারকে বলা হয় সংকোচনশীল একক বা কন্ট্রাক্টাইল ইউনিট। কন্ট্রাক্টাইল ইউনিট কথার মানে সংকোচনশীল একক, অর্থাৎ প্রকৃতপক্ষে সার্কোমিয়ারই লেন্থ কমে। কিভাবে কমে সেটা পরে আসছে, কিন্তু এটাই হয়। এবার দেখো ভিডিওটা দেখো যে সার্কোমিয়ারের লেন্থটা বাড়ছে, সার্কোমিয়ার লেন্থটা কমছে। আমি সার্কোমিয়ারের লেন্থটাকে আবার তোমার হাইলাইট করে দিচ্ছি, দেখো এই লেন্থটা বাড়বে আর এই লেন্থটা কমবে। যখন তোমার হচ্ছে কি রিল্যাক্সেশন হবে, দেখো দেখো সার্কোমিয়ারের লেন্থটা বেড়ে গেল, দুটো আই জেড লাইনের মধ্যে দূরত্ব বেড়ে গেল, দেখো সার্কোমিয়ারটা এখন ছোট হয়ে গেছে। আবার যখন মাসেল এখন রিল্যাক্সেশন, আবার যখন কন্ট্রাকশন করবে দেখো দুটো জেড লাইনের মধ্যে দূরত্ব কমে যাচ্ছে। এইভাবে দেখো সার্কোমিয়ারের লেন্থটাই প্রকৃতপক্ষে চেঞ্জ হয়, জেড লাইনগুলোর মধ্যে দূরত্ব বাড়ে, দূরত্ব কম। প্রসারণ হলে অস্থির একরকম মুভমেন্ট হয় রিল্যাক্সেশনের সময়, আর সংকোচনের সময় এক ধরনের মুভমেন্ট হয়। তো ব্যাস এইভাবে হচ্ছে গিয়ে তোমার হলো। এইবারে আমরা রিল্যাক্সেশনের প্রসেসটা দেখব, যে রিল্যাক্সেশন যে প্রসেসটা, এই প্রসেসটা সম্বন্ধে ভালো করে দেখব। সবার আগে দেখো এই মাসেল যে ফাইবার, এই মাসেল ফাইবারের সঙ্গে কে যুক্ত আছে, এই মাসেল ফাইবারের সঙ্গে কে যুক্ত আছে, সেটা হচ্ছে গিয়ে দেখো মোটর নিউরন যুক্ত আছে। তাহলে মোটর নিউরন থেকে উদ্দীপনা আসে, উদ্দীপনা এসে তোমার নিউরোমাস্কুলার জাংশন অতিক্রম করে, নিউরোমাস্কুলার জাংশন অতিক্রম করে ঢোকে কোথা দিয়ে, মাসেলের ভেতরে, পেশিকোষের ভেতরে ঢোকে কোথা দিয়ে, টি টিউবুলের মধ্যে দিয়ে ঢুকে যায়। কারণ আমরা বলেছি যে টি টিউবুল হচ্ছে সেই অংশগুলো যেখানে সার্কোলেম্মা সেটা ভাঁজ খেয়ে নালীর মতো আকার করে ঢুকে গেছে। তাহলে যখন তোমার একটা মোটর নিউরন সে নিউরোমাস্কুলার জাংশন করে রয়েছে, সেখানে সে যখন উদ্দীপিত করছে, এই উদ্দীপনাটা সোজা সার্কোলেম্মা হয়ে টি টিউবুলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, কার মধ্যে, তোমার পেশিকোষের সাইটোপ্লাজমের বা সার্কোপ্লাজমের ভিতরে। কারণ সার্কোপ্লাজমের ভিতরে কে প্রবেশ করেছে, টি টিউবুল প্রবেশ করেছে, তার জন্য ওইভাবে প্রবেশ করে যাচ্ছে। এবারে এখানে ট্রায়াড সিস্টেম আছে, আগেই বলেছি যে তোমার সার্কোপ্লাজমিক রেটিকুলাম টি টিউবুলকে ঘিরে আছে দুটো, তো ট্রায়াড আছে। তো এই উদ্দীপনাটা প্রকৃতপক্ষে কি হয়, এই উদ্দীপনাটা এই টি টিউবুল হয়ে ট্রায়াডে হয়ে তোমার ট্রায়াডের মধ্যে যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রবেশ করে যায়। এটাই নিয়ম। যে উদ্দীপনাটা আসলো মোটর নিউরন দিয়ে, সেটা মোটর নিউরোমাস্কুলার জাংশন ভেদ করে মানে অতিক্রম করে সার্কোলেম্মাকে উদ্দীপিত করে টি টিউবুলের মধ্যে দিয়ে আলটিমেটলি ট্রায়াড হয়ে তোমার সার্কোপ্লাজমিক রেটিকুলামে পৌঁছে যায়। ব্যাস এটাই শেষ, এটাই হচ্ছে গিয়ে ওর ডেস্টিনেশন। সার্কোপ্লাজমিক রেটিকুলামে পৌঁছে যাওয়া মানেই কাজ আরম্ভ হয়ে যাবে কন্ট্রাকশনের। সার্কোপ্লাজমিক রেটিকুলামে যদি একবার ও প্রবেশ করে যায়,
উদ্দীপনা, তাহলেই কিন্তু কন্ট্রাকশন প্রক্রিয়াটা স্টার্ট হয়ে যাবে। তো ব্যাপারটা আমরা দেখবো কি হয়। এখানে একটা জিনিস আমি এঁকে দিচ্ছি, সেটা হচ্ছে, এটা মনে রাখতে হবে যে সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রচুর ক্যালসিয়ামের ভান্ডার আছে। সার্কোপ্লাজমিক রেটিকুলাম যেটা এত বেশি উন্নত পেশিকোষের ক্ষেত্রে, কঙ্কাল পেশিকোষের ক্ষেত্রে, তার মধ্যে কিন্তু ক্যালসিয়ামের ভান্ডার আছে, প্রচুর ক্যালসিয়াম আয়ন আছে। কিন্তু এগুলো তোমার নর্মাল অবস্থায় যেটা ক্যালসিয়াম আয়নগুলো বেরোতে পারে না। কোথা দিয়ে বেরোতে পারে না? তোমার ক্যালসিয়াম চ্যানেলগুলো বন্ধ থাকে এবং ওরা সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে। যখন উদ্দীপনা আসি সার্কোপ্লাজমিক রেটিকুলামে পৌঁছায়, তখন ক্যালসিয়াম চ্যানেলগুলো সব ওপেন হয়ে যায়। তোমাকে একটু পরে দেখানো হবে সেটা। ক্যালসিয়াম চ্যানেলগুলো সব ওপেন হয়ে যায় এবং এই ক্যালসিয়ামগুলো তখন সব কোষের সার্কোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজম বা সার্কোপ্লাজমে ক্যালসিয়ামটা মুক্ত হয়ে যায়। তার মানে ক্যালসিয়ামের সঞ্চয় ভান্ডার রূপে কাজ করে এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম গুলো। তো দেখি এবার কি হচ্ছে। তাহলে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাচ্ছে। ছবি না দেখে এক কথায় বলে দিয়েছে যে ক্যালসিয়াম রিলিজ হচ্ছে প্রচুর পরিমাণে সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আবার যখন রিল্যাক্সেশন হয় তখন এই দেখাচ্ছে যে উদ্দীপনা ছড়িয়ে যায়, যেটা আমি তোমাকে বললাম সেটা এখানে দেখাচ্ছে। ক্যালসিয়াম চলে যাবে কখন? রিল্যাক্সেশনের সময়। ছড়াবে কখন? সংকোচনের সময়। এইবারে এটা অরিজিনাল ছবি, তোমাকে বলছিলাম একটু আগে যে অরিজিনাল ছবিটা এখানে দেখানো হবে। এইটা একদম অরিজিনাল ছবি। এটা ইলেকট্রন মাইক্রোস্কোপে এরকমই দেখতে লাগে। অঞ্চল কিন্তু পুরোটা এটা, এই পুরোটাকে গাঢ় অঞ্চল দেখাচ্ছে। এই পুরোটা হচ্ছে কি গাঢ় অঞ্চল, এই অঞ্চল। এখানে গাঢ় অঞ্চলটাকেই বড় করে দেখিয়েছে। গাঢ় অঞ্চলের মধ্যে অ্যাক্টিন আর মায়োসিন আছে মানলাম, আর গাঢ় অঞ্চলের মাঝখানে আবার বলেছি না হালকা অঞ্চল আছে। গাঢ় অঞ্চলের মাঝখানে আমি তোমাকে একটু আগে বললাম না হালকা অঞ্চল আছে, যেটাকে বলছি এইচ অঞ্চল। এইচ অঞ্চলে শুধু মায়োসিন থাকছে, এইচ অঞ্চলে শুধু মায়োসিন থাকছে। আর মাঝখানে বলেছিলাম না এম রেখা থাকে। এই এম রেখা হচ্ছে গিয়ে কিছু প্রোটিন যারা গঠন করেছে, এটাকে এম রেখা বলে। তাহলে পুরোটাই গাঢ় অঞ্চল দেখিয়েছে। এবার পাশে দেখিয়েছে হালকা অঞ্চল, পাশে দেখিয়েছে হালকা অঞ্চল বা আই অঞ্চল। এবার আই অঞ্চলে কি আছে? শুধু অ্যাক্টিন দেখা যাচ্ছে। আই অঞ্চলে আমি ওটা কিন্তু তখন ভুল বলছিলাম, আই অঞ্চলে শুধু অ্যাক্টিন থাকে, অনলি অ্যাক্টিন। এবং অ্যাক্টিনের পর এখানে আই অঞ্চলের মধ্যে তুমি জেড রেখা পাচ্ছ। এই জেড লাইনটা হচ্ছে গিয়ে এই যে তোমার জেড রেখা, জেডটা হচ্ছে কিছু প্রোটিন যেটা একসঙ্গে সঞ্চিত হয়ে জেড রেখাটা গঠন করে। তো এইভাবে এ আর আই পাশাপাশি আছে, এটা অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে তৈরি হয়েছে। এর মাঝখানে যে হালকা এইচ অঞ্চলটা, ওটা শুধু মায়োসিন আছে। মায়োসিনের মাঝে আবার শুধু কিছু প্রোটিন আছে, এম প্রোটিন বলে। আর হালকা অঞ্চলটা আই অঞ্চল, সেটা অ্যাক্টিন দিয়ে তৈরি হয়েছে শুধু। অ্যাক্টিনের মাঝে আবার কিছু প্রোটিন যুক্ত হয়েছে, সেই প্রোটিনগুলো নিয়ে জেড লাইনটা তৈরি হয়েছে। ব্যাস এই হচ্ছে গিয়ে আণুবীক্ষণিক গঠন। এগুলো পরীক্ষায় নানা রকম প্রশ্ন আসতে পারে যে এ অঞ্চলে কোন প্রোটিন দেখতে পাওয়া যায়, অ্যাক্টিন মায়োসিন, অ্যাক্টিন প্লাস মায়োসিন, শুধু অ্যাক্টিন, শুধু এরকম হয়ে আসে। এইচ অঞ্চলে কি দেখা যায়, এম অঞ্চলে কি দেখা যায়, জেড লাইনে কি দেখা যায়, এগুলো সব ছোট প্রশ্ন। তো যাই হোক, এইভাবে আমরা দেখতে পেয়ে গেলাম ওর গঠনটা। এবারে চলে আসি এরপরে। এখানে আবার অ্যাক্টিন মায়োসিনগুলো খুব খুব সুন্দরভাবে কালারটা করেছে, কালার করে আলাদা করে দিয়েছে। অ্যাক্টিন আর মায়োসিনকে কালার করে আলাদা করেছে। তো কি হয় তুমি এবার দেখো প্রকৃতপক্ষে। সার্কোমিয়ার টুকু দেখিয়েছে, জেড লাইন আর জেড লাইনের মাঝখানে দূরত্ব। এম লাইন হচ্ছে গিয়ে তোমার ইয়ের মাঝখানে দূরত্ব। কার মাঝখানে দূরত্ব? এই অঞ্চলের মাঝখানে দূরত্ব। এই ব্যান্ডের মাঝখানে এম লাইন আছে। জিনিস দেখে যাচ্ছে বারবার। যাক, এইবারে কন্ট্রাকশনটা যখন হয় কি হয় দেখো, মলিকুলার ব্যাপারটা এখানটায় সেটা দেখিয়েছি যে কোন জায়গাটা ছোট হয়। দেখো আস্তে আস্তে কে আসছে, তুমি খেয়াল করো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা। জেড, জেড, এই দুটো পরস্পরের কাছে আসছে। এটা তো এম,
এই অঞ্চলের মাঝখানে দুটো জেড পরস্পরের কাছে আসছে। কেন কাছে আসছে? মায়োসিনের ওপর বরাবর, মায়োসিনের প্রান্ত বরাবর অ্যাক্টিন ফিলামেন্টটা চলে যাচ্ছে এম অঞ্চলের দিকে। অ্যাক্টিন ফিলামেন্টগুলোকে টানছে মায়োসিন মস্তক। তুমি খেয়াল করো, আমি তোমাকে ভিডিওটা দেখাচ্ছি। অ্যাক্টিন ফিলামেন্টগুলোকে টানছে এম অঞ্চলের দিকে কে? মায়োসিন। এটাকে তখন বলা হয় স্লাইডিং ফিলামেন্ট থিওরি। স্লাইডিং ফিলামেন্ট থিওরি মানে স্লাইড করাচ্ছে, গড়িয়ে যাচ্ছে। কার ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে? মায়োসিনের উপর দিয়ে অ্যাক্টিন। খেয়াল করো, আমি তোমাকে দেখাচ্ছি। মায়োসিনের উপর দিয়ে যে অ্যাক্টিন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, দেখো মায়োসিন ছেড়ে দিল অ্যাক্টিনকে, অ্যাক্টিন সরে গেল, দুটো জেড লাইন সরে গেল। আবার দেখো টেনে এম অঞ্চলের মাঝখানে নিয়ে আসবে মায়োসিন, অ্যাক্টিনকে টানছে, যে ক্যালসিয়ামের উপস্থিতিতে এটা টানছে। দেখো মায়োসিন তোমার হচ্ছে গিয়ে ছাড়ছে, তাহলে মায়োসিনই অ্যাক্টিনকে টেনে এম অঞ্চলের কাছে নিয়ে যাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে যখন আবার রিল্যাক্সেশন হচ্ছে। কিন্তু ক্যালসিয়ামের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ক্যালসিয়াম আর এটিপি কি করে হচ্ছে সেটা আমরা পরে আসছি। তাহলে এই জিনিসটাই কিন্তু ঘটছে। দেখো অ্যাক্টিন সরে যাচ্ছে, আবার ক্যালসিয়াম উপস্থিত দেখো অ্যাক্টিনকে টেনে মায়োসিন নিয়ে যাচ্ছে এমের দিকে। এইভাবেই কিন্তু সংকোচনটা হচ্ছে। এই জন্য বলে স্লাইডিং ফিলামেন্ট থিওরি। স্লাইড করছে, গড়িয়ে যাচ্ছে। ব্যাস, এবারে একদম ক্লোজ ভিউ দেখিয়েছে যে ঠিক কেমন হয় একটা অ্যাক্টিন আর মায়োসিনের সংযোগস্থল, সেটা দেখিয়েছে। দেখো মায়োসিনকে ঘিরে আছে অ্যাক্টিন, এবং রুলটা তোমায় বললাম। রুলটা হচ্ছে একটা মায়োসিনকে ঘিরে 6টা অ্যাক্টিন ফিলামেন্ট থাকে। তো এবারে এখানে সেটাই দেখিয়েছে। তো 6টার মধ্যে 2টোকে দেখিয়েছে। মায়োসিন যে ফিলামেন্টটা, এই মায়োসিন ফিলামেন্টের গঠন আমি তোমাকে এবার একটুখানি বলে দিই। মায়োসিন ফিলামেন্টের গঠনটা বলবো আর অ্যাক্টিন ফিলামেন্টের গঠনটা বলবো। দেখো একটা মায়োসিন ফিলামেন্ট হচ্ছে অনেকগুলো মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি। আমি সব তোমায় দেখাবো। এই যে মায়োসিন ফিলামেন্ট, মোটা ফিলামেন্টটা দেখছো, এই একটা মায়োসিন ফিলামেন্ট, তোমাকে একটা মায়োসিন ফিলামেন্ট, সিঙ্গেল ফিলামেন্টকে আমি তোমায় দেখাচ্ছি। কি চিহ্ন যেদিকে যাচ্ছে সেদিকে দেখো। এটা হচ্ছে একটা সিঙ্গেল মায়োসিন ফিলামেন্ট। তাহলে একটা সিঙ্গেল মায়োসিন ফিলামেন্টে গঠনটা তুমি এবার দেখো। একটা মায়োসিন ফিলামেন্ট, তার মধ্যে মায়োসিন প্রোটিন থাকে। কটা মায়োসিন প্রোটিন থাকে? প্রায় ধরে রাখো এর মধ্যে মায়োসিন প্রোটিন আছে 200 থেকে 300টার মতো মায়োসিন প্রোটিন অণু আছে। সেটা নিয়ে তারাই একত্রিত হয়ে মায়োসিন ফিলামেন্টটা তৈরি করেছে। এবার এক একটা মায়োসিন প্রোটিনের গঠন কেমন হয় সেটা তোমায় দেখাচ্ছি। এই ভিডিওটা এখান থেকে আমি সরাতে পারবো না, তাহলে মুশকিল হয়ে যাবে। এখানে এঁকে দেখাচ্ছি। এক একটা যে মায়োসিন অণু, সেই মায়োসিন অণু 6টা পলিপেপটাইড শৃঙ্খল থাকে। 6টার মধ্যে আমি তোমাকে 2টো দেখাবো। 2টো হচ্ছে ভারী শৃঙ্খল, ওই দুটোকেই দেখায়, হালকা শৃঙ্খলগুলোকে আর দেখাচ্ছি না। মোট 6টা এক একটা মায়োসিন প্রোটিনকে দেখাচ্ছি, এক একটা মায়োসিন প্রোটিনকে দেখাচ্ছি আমি। এরকম প্রোটিন আছে কিন্তু 200 থেকে 300টা, সব মিলে তৈরি হয়েছে এক একটা করে মায়োসিন ফিলামেন্ট। এক একটা মায়োসিন প্রোটিন, তার মধ্যে 6টা পলিপেপটাইড আছে। সেই 6টা পলিপেপটাইডের মধ্যে 2টো, আমি 2টোকেই রেখেছি, 4টাকে রাখিনি। 4টে হচ্ছে খুব ছোট হালকা শৃঙ্খল, আর 2টো হচ্ছে অত্যন্ত বড় শৃঙ্খল। এই যে 2টো বড় শৃঙ্খল, ওই 2টো বড় শৃঙ্খলের আবার মস্তক অংশ আছে। এই যে মস্তক অংশটা, এই মস্তক অংশটাকে আমরা বলি মায়োসিন 2, বা এটাকে আমরা বলি ক্রস ব্রিজ। মস্তক অংশকে আমরা ক্রস ব্রিজও বলি। অনেক রকম নাম আছে। মায়োসিনের মস্তককে মায়োসিন মস্তক বলা হয়, ক্রস ব্রিজ বলা হয়। তো এই মস্তক যে অঞ্চল, এটা কটাতে আছে? 2টো ভারী শৃঙ্খলে আছে। এই 2টো ভারী শৃঙ্খলের আণবিক গুরুত্ব কত? এক একটা ভারী শৃঙ্খলের আণবিক গুরুত্ব বলা হয়, এক একটা ভারী শৃঙ্খলের আণবিক গুরুত্ব বলা হয়, যেগুলোকে আমি এঁকেছি, সেটা হচ্ছে গিয়ে 2 লাখ তোমার ডাল্টন। 2 লাখ ডাল্টন বলা হয় এক একটা ভারী শৃঙ্খলের গুরুত্ব। এরকম 2 লাখ আর 2 লাখ তোমার 2টো থাকে 4টে। আর হালকা শৃঙ্খলগুলো বলা হয় এক একটা হালকা শৃঙ্খলের যে আণবিক গুরুত্ব, যেগুলোকে আমি আঁকিনি আর কি, হালকা শৃঙ্খলগুলোকে, ওটাকে আর আঁকিনি, ওগুলোকে বলা হয় এক একটা
20,000 করে আণবিক গুরুত্ব, 20,000 ডাল্টন, এরকম থাকে 4টে, আর ভারী শৃঙ্খল থাকে 2টো। তো এই হচ্ছে কি এক একটা মায়োসিন প্রোটিন, এরকম 200 থেকে 300টা প্রোটিন মিলে মায়োসিন ফিলামেন্ট হয়েছে। তো মায়োসিন যে মস্তক, এবারে মস্তক সম্পর্কে আমি তোমাকে ছোট্ট করে একটুখানি বলবো। এক একটা মস্তকের 2টো করে অংশ, এক একটা মস্তকের 2টো করে প্রধান অঞ্চল। একটা অঞ্চলকে বলা হয় মস্তকের, সেটাকে বলা হয় অ্যাক্টিন সংযুক্তকরণ অঞ্চল বা অ্যাক্টিন বাইন্ডিং সাইট। মানে এই অঞ্চলে ও অ্যাক্টিন প্রোটিনটাকে আটকাতে পারে। আমি তোমাকে বললাম না যে মায়োসিনের সঙ্গে অ্যাক্টিন আটকে যায়। তুমি দেখতেই পাচ্ছ যে মায়োসিন অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হয়ে আছে। তো এই মস্তক যে অংশটা, এই মস্তক অংশের মধ্যে অ্যাক্টিন বাইন্ডিং সাইট আছে। আমি প্রোটিন লিখে দিয়েছি, ভুল করে দেবো, সাইট আছে। আর আরেকটা অঞ্চল যেটা আছে, সেই অঞ্চলটাকে বলা হয় ক্যাটালাইটিক অঞ্চল। ক্যাটালাইটিক অঞ্চলের কাজ কি? ক্যাটালাইটিক সাইট, ক্যাটালাইটিক সাইটের কাজ কি? ক্যাটালাইটিক সাইটটা হচ্ছে এটিপি অণুকে ভাঙতে পারে। মায়োসিন এটিপিকে ব্যবহার করতে পারে, এটিপিকে ভেঙে এডিপি করে দিতে পারে। সেই শক্তিকে কাজে লাগিয়েই কিন্তু পেশি সংকোচন হয়। আমরা বলি না যে এটিপি ফুরিয়ে গেলে পেশি সংকোচন বন্ধ হয়ে যাবে, কারণ এটিপি অবশ্যই ব্যবহার হয় এবং এটিপিকে ভেঙেই আমাদের পেশি সংকুচিত হয়। তো এটিপিকে ব্যবহার করতে পারে কে? মায়োসিন মস্তকের ক্যাটালাইটিক সাইট। আর মায়োসিন মস্তকের যেটা অ্যাক্টিন বাইন্ডিং সাইট, সেটা অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করে। তাহলে এটা হয়ে গেল আমাদের মায়োসিন যেটা, তার গঠন। এবার তুমি এই যে ছবিটাতে মায়োসিন ফিলামেন্টের যে ছবি, এই ছবিতে তুমি একটা জিনিস খেয়াল করছো যে এখানে প্রচুর ক্রস বীজ দেখতে পাচ্ছ। তুমি এখানে প্রচুর ক্রস বীজ দেখতে পাচ্ছ। কেন এত ক্রস বীজ দেখতে পাচ্ছ? কারণ এখানে তো 200 থেকে 300 খানা মায়োসিন প্রোটিন আছে। প্রত্যেকটা মায়োসিন প্রোটিনের হচ্ছে গিয়ে 2টো করে ক্রস বীজ। তাহলে এখানে সব মিলিয়ে যদি 200টা মায়োসিন প্রোটিন থাকে, 400 খানা ক্রস বীজ দেখতে পাবে। যদি 300 খানা মায়োসিন প্রোটিন থাকে, 600টা ক্রস বীজ দেখতে পাবে। এই জন্যই তুমি এতগুলো ক্রস বীজ দেখতে পাচ্ছ। তাহলে এটা হয়ে গেল মায়োসিন প্রোটিনের সম্পর্কে আমার বক্তব্য। এবার চলে আসছি অ্যাক্টিন। অ্যাক্টিনের গঠন। শোনো, এই মায়োসিন, অ্যাক্টিন, এদেরকে বলা হয় সংকোচনশীল প্রোটিন। সংকোচনশীল প্রোটিন কেন বলা হয়? সংকোচনশীল প্রোটিন কথাটার মানে হচ্ছে এরাই সংকোচনে অংশগ্রহণ করে, তার জন্য কিন্তু এদেরকে বলা হয় সংকোচনশীল প্রোটিন। তো যাই হোক, এবার চলে আসছি আমরা অ্যাক্টিনের গঠনে। অ্যাক্টিন যে ফিলামেন্ট, এই অ্যাক্টিন ফিলামেন্ট প্রকৃতপক্ষে 3টে প্রোটিন দ্বারা তৈরি। এখানে এই 3টে প্রোটিনকে কোথায় কোথায় কি দেখিয়েছে আমি তোমাকে পয়েন্ট আউট করে দেখাচ্ছি। ফার্স্ট যে প্রোটিনটা, যেমন এখানে আমি তোমাকে ওটা দেখাচ্ছি, তোমার নীলটাকেই দেখাচ্ছি, মানে নীল দিয়ে ওরা দেখিয়েছে। এটা হচ্ছে মেন, হচ্ছে অ্যাক্টিন প্রোটিন। তাহলে অ্যাক্টিন ফিলামেন্টের মধ্যে আছে অ্যাক্টিন, তোমার হচ্ছে গিয়ে ফিলামেন্ট। এই অ্যাক্টিন প্রোটিন আছে, সেই প্রোটিনগুলো থাকে অবশ্যই। এছাড়া থাকে, তোমাকে সেকেন্ডটা তোমায় দেখাচ্ছি, সেটা একটা সুতোর মতো দেখিয়েছে। সুতোর মতো যেটা দেখাচ্ছে ওটাকে বলছে ট্রোপোমায়োসিন, ওটাও একটা প্রোটিন। আর আরেকটা দেখো, গোল গোল বলের মতো দেখিয়েছে, এগুলোকে বলছে ট্রোপোনিন। এগুলোর প্রত্যেকটা একটা আণবিক গুরুত্ব আছে। ট্রোপোনিন গুলোর দেখো, আবার দেখো 3টে, একটা যে বলটা, এই ট্রোপোনিনের মধ্যে খেয়াল করো ভালো করে ছবিটা, দেখো 3টে উপ-একক আছে। ট্রোপোনিনের আবার 3টে উপ-একক আছে, তুমি খেয়াল করো। তাহলে আছে তো অ্যাক্টিন ফিলামেন্টটা 3টে প্রোটিন দিয়ে, অ্যাক্টিন প্রোটিন, ট্রোপোমায়োসিন প্রোটিন আর ট্রোপোনিন প্রোটিন। ট্রোপোনিনের আবার দেখো 3টে ভাগ আছে এখানে। তো সেটাকে আমরা বলি টি, ট্রোপোনিন টি, ট্রোপোনিন আই আর ট্রোপোনিন সি। তো যাই হোক, এইভাবে অ্যাক্টিন ফিলামেন্টটা গঠন হয়েছে। এই ট্রোপোনিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ট্রোপোনিনের পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, ট্রোপোনিনের যে টি উপ-এককটা, টি, এটার দ্বারাই কিন্তু ট্রোপোনিনটা
ট্রোপোমায়োসিনের সঙ্গে যুক্ত আছে, মানে অ্যাক্টিনের সঙ্গে যুক্ত আছে এক কথায়। এর মধ্যে যেটা ট্রোপোনিন আই, আই মানে ইনহিবিশন, আই মানে ইনহিবিশন, এটা হচ্ছে গিয়ে এই অংশটা কি করা হয়, এই অঞ্চলটা মায়োসিনের সঙ্গে যুক্ত হতে দেয় না অ্যাক্টিন। আর একটা হচ্ছে সি, ট্রোপোনিন সি মানে ক্যালসিয়াম বাইন্ডিং অঞ্চল। ট্রোপোনিন সি অঞ্চলে ক্যালসিয়াম বলে আয়নটা বাইন্ড করতে পারে। মানে এগুলো হচ্ছে ট্রোপোনিনের 3টে উপগ্রহের কাজ বললাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। টি অঞ্চলের কাজ হচ্ছে গিয়ে তার সাহায্যে ও অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে ট্রোপোনিনটা যুক্ত আছে। আই অঞ্চলটা ইনহিবিটরি অঞ্চল, যেটা কিনা অ্যাক্টিন ফিলামেন্টকে মায়োসিনের সঙ্গে যুক্ত হতে দেয় না। সি অঞ্চলটা হচ্ছে ক্যালসিয়াম বাইন্ডিং অঞ্চল, যেটা কিনা ক্যালসিয়াম আয়ন আসলে এখানে বাইন্ড করে। তো এই হয়ে গেল অ্যাক্টিনের গঠন। এবার আমরা সংকোচন পদ্ধতিতে চলে যাই, কি হয় ঠিক সেটা আমরা দেখি। তোমাকে একটা কথা বলে রাখবো, এই যে অ্যাক্টিন, মায়োসিন, এগুলোকে নিয়ে তৈরি হয়েছে, এগুলো সংকোচনশীল প্রোটিন, এগুলোকে আমরা বলি, আমরা পুরো সংকোচনে অংশগ্রহণকারী যে সমস্ত ফিলামেন্ট, প্রোটিন, সবকটাকে একসঙ্গে বলা হয় সংকোচী যন্ত্র বা কন্ট্রাকটাইল অ্যাপারেটাস বা কন্ট্রাকটাইল অ্যাপারেটাস বলা হয়, সংকোচী যন্ত্র বলা হয়। মানে এরাই কিন্তু আমাদের পেশি সংকোচনে সাহায্য করে। এবার এই কন্ট্রাকটাইল অ্যাপারেটাসের দুটো প্রধান অংশ থাকে। কিছু থাকে নিয়ন্ত্রক বা রেগুলেটরি প্রোটিন, নিয়ন্ত্রক প্রোটিনস, রেগুলেটরি প্রোটিনস। রেগুলেটরি প্রোটিন মানে যারা মেন, এই যে ট্রোপোনিন, মায়োসিন, এরা হচ্ছে সব রেগুলেটরি প্রোটিন, এরাই হচ্ছে গিয়ে মেন কাজটা করে, এরাই হচ্ছে গিয়ে প্রধান কাজটা করে। আর কিছু আছে সংযোজী প্রোটিন বা সাহায্যকারী প্রোটিন, ওরা ওরা হচ্ছে গিয়ে এই সংকোচন প্রক্রিয়ায় সাহায্য করে অ্যাক্টিন আর মায়োসিনকে। ওদেরকে আর ছবিতে দেখানো হয়নি। ওদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গিয়ে ডিস্ট্রফিন, টাইটিন, নেবিউলিন, এই ধরনের কিছু প্রোটিন, কিন্তু ওগুলোও মারাত্মক ইম্পর্টেন্ট প্রোটিন। ওরা সাহায্য করে, আর মেন কাজটা করে অ্যাক্টিন আর মায়োসিন, ওরা হচ্ছে নিয়ন্ত্রক প্রোটিন। পুরোটাকে নিয়ে হয়েছে কন্ট্রাকটাইল অ্যাপারেটাস বা সংকোচী যন্ত্র। ব্যাস, তাহলে এটা হয়ে গেল। আর তোমাকে আগেই বলেছি যে মায়োসিন প্রোটিন এর কিন্তু বিশাল মোটা, আর অ্যাক্টিনটা সরু। তো মায়োসিনের মোটাটা কতটা মোটা? মায়োসিনের বলা হয় এর যে ব্যাস, এর যে ব্যাসটা মায়োসিন, এর ব্যাস হচ্ছে গিয়ে বলা হয় প্রায় 115 অ্যাংস্ট্রমের কাছাকাছি। আর যেটা অ্যাক্টিনের ব্যাস, অ্যাক্টিন তো সরু বলছি, কেন সরু? এর যে ব্যাস এটা বলা হয় মাত্র 20 অ্যাংস্ট্রমের কাছাকাছি। যাই হোক, এটা হচ্ছে কি অ্যাক্টিন আর মায়োসিন সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদেরকে জানালাম। এটা এটা সবসময় মনে রাখতে বললাম। ঠিক আছে, এবার দেখো এবারে ঠিক কি হচ্ছে, এবার ঠিক কি হচ্ছে দেখো, এখানে কিছু ঘটনা ঘটছে, সেই ঘটনা আমি পরে তোমাকে বলছি। দাও, মায়োসিন কিন্তু ক্রস ব্রিজগুলো অ্যাক্টিনকে টানছে, প্রসেসটা আমি তোমাকে দাও, যত টানছে তত ওরা এম লাইনের দিকে এগোচ্ছে। তারপরে ওরা যখন ছেড়ে দেবে, এবার এখানে দেখাচ্ছে কিভাবে টানছে, ক্রস ব্রিজগুলো কিভাবে টানছে সেটা তুমি দেখো। আমি বিবরণটা আগে বলে দিচ্ছি, তারপরে সেই বিবরণের ধাপগুলো দেখবে এখানে ঘটবে। কি কি ঘটবে সেটার বিবরণের ধাপগুলো আমি আগে বলে দিচ্ছি, তারপরে ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে এখানে কি কি ঘটছে, এই স্লাইডিংটা কি করে হচ্ছে, কি করে মায়োসিন অ্যাক্টিনকে টানছে। তোমাকে বলেছিলাম যে সার্কোপ্লাজমিক রেটিকুলাম বা এসআর, এই সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম রিলিজ হচ্ছে। কখন ক্যালসিয়াম রিলিজ হয়? যখন উদ্দীপনা আসে। তো ক্যালসিয়াম সার্কোপ্লাজমে আসছে, ও সার্কোপ্লাজমে আসছে মানে পেশিকোষের সাইটোপ্লাজমে আসছে। সার্কোপ্লাজমে আসার পর এই ক্যালসিয়াম সে একটা গ্রাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হচ্ছে, গ্রাহক প্রোটিন, তার নাম ক্যালমোডিউলিন, হয়ে তৈরি হচ্ছে ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স। এটা গ্রাহক প্রোটিন। কার গ্রাহক প্রোটিন? ক্যালসিয়ামের গ্রাহক প্রোটিন। ক্যালমোডিউলিন না থাকলে কিন্তু ক্যালসিয়াম কাজ করতে পারে না। তাহলে এটা হচ্ছে গিয়ে ক্যালমোডিউলিন নামক গ্রাহক প্রোটিনের সঙ্গে ক্যালসিয়াম যুক্ত হলো। তো এটাকে বলছে ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স। নিয়ম হচ্ছে
একটা ক্যালমোডিউলিন প্রোটিনের সঙ্গে 4টে করে ক্যালসিয়াম যুক্ত হয়, এটা নিয়ম। একটা ক্যালমোডিউলিন সে 4 অণু ক্যালসিয়ামকে যুক্ত করতে পারে। যাক, হয়ে গেল। তাহলে ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্স তৈরি হয়ে গেল। এবার এই ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সটা সোজা চলে আসে কার কাছে? সোজা চলে আসে ট্রোপোনিন সি এর কাছে। ট্রোপোনিন প্রোটিনটার অনেকগুলো পার্ট আছে, 3টে সাব ইউনিট আছে। তো ও চলে আসছে ট্রোপোনিন সি এর কাছে। ট্রোপোনিন সি এর কাছে আসার পর ট্রোপোনিন সি ওকে গ্রহণ করছে, ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সকে গ্রহণ করছে। যেই ট্রোপোনিন সি ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সকে গ্রহণ করছে তখন কি ঘটছে সেটা শুনে রাখো। অ্যাক্টিন এতক্ষণ মায়োসিনের সঙ্গে যুক্ত ছিল না, কারণ ট্রোপোনিনের যে আরেকটা সাব ইউনিট যার নাম ট্রোপোনিন আই বা ইনহিবিটার, যে কিনা ট্রোপোনিনকে মানে অ্যাক্টিনকে যুক্ত হতে দিচ্ছিল না মাইসিনের সঙ্গে, ট্রোপোনিন সি এর সঙ্গে যেই ক্যালসিয়াম যুক্ত হয়ে গেল, যেই ট্রোপোনিন সি এর সঙ্গে ক্যালসিয়াম ক্যালমোডিউলিন কমপ্লেক্সটা যুক্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে ট্রোপোনিন সি ট্রোপোনিন আইকে নির্দেশ দিল যে তুমি তোমার ইনহিবিশনটা ছেড়ে দাও, মানে তুমি এখন তোমার যে বাধা দিচ্ছিলে অ্যাক্টিনকে মায়োসিনের সঙ্গে যুক্ত হতে, তুমি আর বাধা দিও না। ট্রোপোনিন আই তখন তার ত্রিমাত্রিক গঠন চেঞ্জ করে দেবে। ট্রোপোনিন আই তখন সেই জায়গা থেকে সরে যাবে এবং তখন মায়োসিন ফিলামেন্টটা অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করে ফেলবে। মায়োসিন তার যে ক্রস বীজ বা মাথা, ওর মধ্যে একটা অ্যাক্টিন বাইন্ডিং অঞ্চল আছে, একটু আগেই বলেছিলাম। মায়োসিনের একটা অ্যাক্টিন বাইন্ডিং অঞ্চল আছে, সেই মায়োসিনের মস্তক যেটা আছে তার অ্যাক্টিন বাইন্ডিং অঞ্চলের সাহায্যে ও অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করবে। যাক, এবারে মায়োসিন মস্তকে যেটা অ্যাক্টিন বাইন্ডিং অঞ্চলটা, সেই অ্যাক্টিন বাইন্ডিং অঞ্চলের সঙ্গে সাহায্যে অ্যাক্টিন ফিলামেন্টের সঙ্গে মায়োসিন মস্তক এরপর যুক্ত হয়ে যায়। এবারে যেটা বলি এটিপির ভূমিকা, এটিপি কিসে সাহায্য করে? এটিপি কিসে সাহায্য করে আমি সব ভিডিওগুলো দেখাবো। এটিপি হচ্ছে গিয়ে মায়োসিন মস্তক যখন অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর এটিপি সেটা আদ্র বিশ্লেষিত হয়। এটিপি আদ্র বিশ্লেষিত হয়ে এডিপি প্লাস ফসফেট বা পিআই এ পরিণত হয় এবং এই আদ্র বিশ্লেষণের শক্তিকে কাজে লাগিয়েই তোমার মায়োসিন যে মস্তক, এবারে এই এটিপি ভেঙে যায় এবং এটিপিটা ভেঙে যাওয়ার পর এডিপি প্লাস পিআই হয়, সেই শক্তিকে কাজে লাগিয়েই মায়োসিন যে ফিলামেন্টটা, সেই মায়োসিন ফিলামেন্টটা অ্যাক্টিন ফিলামেন্টকে স্লাইড করায়। এবারে স্লাইড করাবার পর এডিপিটা তো তখনও মায়োসিনের সঙ্গে যুক্ত থাকে, পরে এডিপিটা আবার রিপ্লেস হয়ে যায়, এডিপি পড়ে আছে, এডিপিটা রিপ্লেস হয়ে যায়, সেই জায়গায় আবার এটিপি আসে, হলেই আবার মায়োসিন পরবর্তী সাইকেলের জন্য কমপ্লিট হয়ে যায়। এবার ভিডিওটা দেখি আমরা, এটা আমি মুখে বলে দিলাম, ভিডিওটা দেখি কি হয়, একটু ভিডিওটা দেখে নিচ্ছি। তাহলে আমি ফার্স্টে বললাম এখানটায় সমস্ত দেখিয়ে দিয়েছে তোমার, ওই যে সমস্ত আমি প্রোটিনগুলোকে বললাম সে আমি বিবরণ দিয়ে দিয়েছি। এবার কি হয়, মায়োসিনের যেটা হেভি চেন লাইট চেনগুলোকেও দেখালো, যেটা আমি বলছিলাম যে 6টা মোট চেন থাকে মায়োসিনের। এবারে তোমার মায়োসিন মস্তকের কাজটা তুমি দেখো কি করছে, এই ভিডিওতেই দেখাবে। মায়োসিন মস্তকের যা গঠনটা দেখিয়েছে সে দেখাক। ও অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হতে এমনি নর্মালি পারে না, এটা হচ্ছে ওর ক্রস বীজ, যেটার সাহায্যে ও অ্যাক্টিন বাইন্ডিং সাইট, যেটার সাহায্যে অ্যাক্টিনের সঙ্গে যুক্ত হতে চায়। তাই যুক্ত হতে এমনি নর্মালি বাধা দেয় হচ্ছে ট্রোপোনিনের যেটা আই অঞ্চলটা, ও বাধা দেয় ইনহিবিটর অঞ্চলটা, কিন্তু সেটা তো আর বাধা থাকবে না, আমি বলে দিয়েছি একটু আগেই প্রসেসে কী করে বাধাটা সরে যায়। তাই এখানে যুক্ত হলো, এবারেও স্লাইড করছে মানে এটিপির সাহায্যে ও ভাঙছে, সেই শক্তিকে কাজে লাগিয়ে ও স্লাইড করাচ্ছে, যেই ছেড়ে দিচ্ছে আবার রিল্যাক্সেশন হচ্ছে। তো এখানে আমি ফার্স্টে এখানে ছবিটা দেখালো, এখানে একটা জিনিস ঘুরে গেল, এই জায়গাটা একবার দেখাচ্ছি, একটু ঘুরে গেল। এটা তোমার মানে পড়ার সময় শুনিসনি বলে তোরা বুঝতে পারবি না, আমি তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবি। এখানে কি হচ্ছে, নর্মালি এখানটায় দেখা যায় এই জায়গাটা ঘুরছে, কেন ঘুরছে? ক্যালসিয়াম এসে যুক্ত হলো ট্রোপোনিন
সি এর সঙ্গে অমনি ট্রোপোনিন আই অ্যাক্টিন ফিলামেন্টকে অ্যাক্টিন ফিলামেন্টকে মায়োসিনের সঙ্গে যুক্ত করার মতো গঠনটা তৈরি করে দিল, সরে গেল। এবারে মায়োসিন যুক্ত হতে পারছে, ক্রস ব্রিজটা যুক্ত হতে পারছে। এবার ক্রস ব্রিজের সঙ্গে এটিপি লেগে আছে, সবুজ কালার দিয়ে এটিপি দিয়ে দেখানো হচ্ছে। এবার এটিপিটা বিশ্লেষিত হবে, এই এটিপিটা ভেঙে গেল। যেই এটিপি ভেঙে যাবে সঙ্গে সঙ্গে ক্রস ব্রিজটা অ্যাক্টিন ফিলামেন্টকে টান মারবে, অর্থাৎ স্লাইডিং হবে, এবং স্লাইডিং এর ফলে ও এগিয়ে যাবে এম অঞ্চলের দিকে। এই এবার যেটা স্লাইডিং এর পর যেটা এডিপি লেগে আছে সেই এডিপিটা সরে যাবে, এবং সেই জায়গাটা আবার এটিপি চলে আসবে, যাতে পরবর্তী সাইকেলটা কমপ্লিট হয়। এই এখানটা হচ্ছে রিপ্লেস হয়ে গেল, আবার এটিপি চলে এসছে, আবার পরবর্তী সাইকেলটা হচ্ছে, আবার এটিপি ভেঙে যাচ্ছে, সেই শক্তি কাজে লাগিয়ে টান মারছে। তো এইভাবে পুরো স্লাইডিংটা হতে থাকে। তো এই পুরো থিওরিটাকে বলছে স্লাইডিং ফিলামেন্ট থিওরি, যেখানে মায়োসিন কিভাবে অ্যাক্টিনকে স্লাইড করাচ্ছে।